This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁট কাটা স্পেশাল। ঠিক 3 দিন আগে বিধানসভায় বলেছিলেন, বাংলাদেশ নিয়ে কথা বলার এখতিয়ার আমাদের নেই, কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা একমত। আজ আবারও বাংলাদেশ নিয়ে তিনিই বললেন, রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাইলেন তিনি। হ্যাঁ, বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব আজ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন আজকে তিনি, শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী দীর্ঘদিন পরে ঘুম ভাঙল এবং তিনি বিধানসভার অভ্যন্তরে একতরফা বিবৃতি দিলেন। আমি বলেছিলাম যে সমস্ত মানবিক দেশগুলি ভারত সহ উচিত জাতিসংঘে অবিলম্বে পিস কিপিং ফোর্স পাঠিয়ে পীড়িতদের উদ্ধার করা। সে কথা আজকে মুখ্যমন্ত্রী বলছেন, তা আপত্তির কিছু নেই। বাংলাদেশের বাঙালি সংখ্যালঘু হিন্দুদের উপর যে ধরনের নির্যাতন চালাচ্ছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়করা দলের অভ্যন্তরে প্রশ্ন শুরু করাতে আজকে মুখ্যমন্ত্রী ধরি মাছ না ছুঁই পানি এরকম একটা বিবৃতি তিনি জারি করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তো এতখানি বলেছেন, রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে ভারত সরকার শান্তি সেনা পাঠা, কেন্দ্রীয় সরকার কিছুই করছে না। উল্টে এই সময়টায় কিছু ঘটনার খবর আসছে আর তা নিয়ে বিজেপি বাংলায় রাজনীতি করছে। আরে বীরত্ব দেখানোর হলে দিল্লি যান। শাসক দলের এই মুখর নেতা কি বিজেপির পেট্রাপোল অভিযানকে কটাক্ষ করলেন? আজ সনাতনীদের নিয়ে পেট্রাপোল অভিযানের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতেই শাসকের নাকে কি রাজনীতির গন্ধ? ওরা বাড়ছে, বিএসএফ কে জমি দিচ্ছে না, হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে। আমরা ট্রেলার দেখিয়ে গেলাম, এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। দিল্লি সরকারকে বলুন, পেট্রাপোলে গিয়ে বা বাংলার মধ্যে বীরত্ব দেখিয়ে লাভটা কি আছে? এটা তো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাজ নয়। আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। যদি আমদানি রপ্তানি বন্ধের কোনো নীতি নিতে হয়, তাহলে শুভেন্দু বাবুরা দিল্লিতে গিয়ে দিল্লির সরকারকে বলুক, বাণিজ্য মন্ত্রীকে বলুক, বিদেশ মন্ত্রীকে বলুক। এটা তো গুন্ডাগর্দি করে রাস্তায় লোক জমা করে করতে দেবো না, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। আমি বলি, শুভেন্দু অধিকারী বর্ডারে না করে দিল্লিতে আসুন, এখানে এসে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলুন। বিদেশ মন্ত্রী অন্তত ভারতবর্ষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পার্লামেন্ট যখন চলছে তখন কিছু তিনি অবহিত করুক আমাদের। বিএসএফ কে জমি দিচ্ছে না, ভূ করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। বিজেপি তো চালায় ভারত সরকার, তাহলে এখানে রাজনীতিটা না করে, বীরত্ব না দেখিয়ে, গন্ডগোল তৈরি না করে আপনারা দিল্লির নেতাদের দিয়ে বাংলাদেশে যথাযথ আপনারা কি চাইছেন আপনারা পদক্ষেপ নেওয়ান। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত।
কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। রোহিঙ্গা অনুপ্রবেশের কথা বলে শুভেন্দু যে শাসক দলকে টার্গেট করেছেন এটা বুঝতে কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়ে না। ভোটের জন্য তৃণমূল রোহিঙ্গাদের আশ্রয় দেয়, এটা বিজেপির একটা কমন ন্যারেটিভ আমরা জানি। তবে এই ঘটনাটা অনুপ্রবেশ এবং এই অনুপ্রবেশটা হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। বেআইনিভাবে এদেশে ঢুকে অনেকে ধরাও পড়েছেন। বিএসএফ এর ড্রোনে সেই অনুপ্রবেশের ছবি স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, নাইট ভিশন সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন একবার বিএসএফ এর সামনে আনা সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। এই জন্য এই ছবি বিএসএফ এর কখনোই স্বস্তির নয়, এই ছবি কখনো স্বস্তির হতে পারে না। দেখুন সেই ছবি, নাইট ভিশন ক্যামেরায় কিন্তু সেই ছবি স্পষ্ট। বিএসএফ এর উদ্বেগ বাড়িয়ে রেখেছে অসুরক্ষিত সীমানা, যেখানে কাঁটাতার নেই। দক্ষিণবঙ্গে কাঁটাতারহীন সীমান্ত অঞ্চল 538 কিলোমিটার, উত্তরবঙ্গে 375 কিলোমিটার। অবশ্যই যেখানে যেখানে ফেন্সিং সম্ভব সেখানে সেখানে ফেন্সিং দেওয়া দরকার। এই সরকারের জমি না দেওয়ার থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যেভাবে সহযোগিতা অনুপ্রবেশকারীদেরকে করা হয় এই রাজ্যে, একেবারে কলোনির পর কলোনি বসিয়ে দেওয়া হচ্ছে। যদি বাংলাদেশের কেউ কলকাতা অবধি এসে থাকে তার জন্য আঙুলটা কার দিকে উঠবে? তৃণমূল কংগ্রেসের কারণে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা শুধু আশ্রয় দিয়েই করেনি, তাদের সমস্ত আধার কার্ড পর্যন্ত জালিভাবে করে বানিয়ে দিয়েছে। তোষণের রাজনীতির কারণে, ভোট ব্যাংকের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের সর্বনাশ হচ্ছে। সরকার এবং রাজ্যের সরকার তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ যাই থাক না কেন, অ্যাডমিনিস্ট্রেশনের প্রশ্নে, দেশের হিতের প্রশ্নে তাদেরকে একটা জায়গায় এসে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে যতটা দূর সম্ভব ফেন্সিং করার তা করতে হবে। উনি যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের উপরে দমনপীড়ন চালাচ্ছিলেন তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের শেল্টার দেব। তখন প্রধানমন্ত্রীর কথা, পররাষ্ট্র দপ্তরের কথা, পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল না। লোকসভায় প্রধানমন্ত্রী থাকেন এবং সেখানে এই বক্তব্য রাখা উচিত, নচেত শুধুমাত্র গ্যালারি শো করবার জন্য, এখানে কিছু স্কোর করবার জন্য মুখ্যমন্ত্রী যে বিবৃতি দাবি করছেন। টিএমসি কটা বিবৃতি দেয়, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রোহিঙ্গা কোথায় কোথায় রেখেছেন তার বিবৃতি দিন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেয় নাকি মোদি, আর পাশের দেশে ভারতের পতাকা মানানো হচ্ছে, মোদি এখন নীরব মোদি হয়ে গেছে। পার্লামেন্টের যে বিষয় আলোচনা সেটা বিধানসভার মধ্যে আলোচনা করবার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে সাধারণ রীতিনীতি সেই রীতিনীতি তিনি বারবার খর্ব করেছেন। এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, ব্যাপক জনরোষের তৈরি হয়েছে, ওনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বলে আমার মনে হয়, তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন। যে ভারত সরকারের অবশ্যই বাংলাদেশে যা ঘটছে গত কয়েকদিন ধরে এই নিয়ে তাদের কি অবস্থান সেটা জানানো উচিত। একই রঙে বিভিন্ন রূপ না দেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে করুক, দায়িত্বটা ওনাকেও নিতে হবে। বিজেপি যে অভিযোগই করুক, নবান্ন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে সীমান্তে কাঁটাতার দিতে 266.71 কিলোমিটার জমি নেওয়ার ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। জমি কেনার জন্য কেন্দ্রের তরফেও 221.7 কোটি টাকা দেওয়া হয়েছে। রাজ্য চাইছে দ্রুত সীমান্ত সুরক্ষিত হোক। মুখ্যমন্ত্রীও জানেন যে বাংলাদেশে হিন্দুরা নিপীড়িত হলে পশ্চিমবঙ্গে শরণার্থী সমস্যা বাড়তে পারে। বর্তমান বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তি মাথা চাড়া দিচ্ছে তা বাংলার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা থ্রেট, হুমকিও বটে। আর সেই জায়গা থেকে রাজ্যের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী দাবি করেছেন নীরবতা ভেঙে প্রধানমন্ত্রী কিছু বলুন, তিনি না হলে অন্তত তার বিদেশ মন্ত্রক বিবৃতি দিক। Prime Minister,
উনি যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের উপরে দমনপীড়ন চালাচ্ছিলেন তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের শেল্টার দেব। তখন প্রধানমন্ত্রীর কথা, পররাষ্ট্র দপ্তরের কথা, পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল না। লোকসভায় প্রধানমন্ত্রী থাকেন এবং সেখানে এই বক্তব্য রাখা উচিত, নচেত শুধুমাত্র গ্যালারি শো করবার জন্য, এখানে কিছু স্কোর করবার জন্য মুখ্যমন্ত্রী যে বিবৃতি দাবি করছেন। টিএমসি কটা বিবৃতি দেয়? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রোহিঙ্গা কোথায় কোথায় রেখেছেন তার বিবৃতি দিন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেয় নাকি মোদি? আর পাশের দেশে ভারতের পতাকা মানানো হচ্ছে, মোদি এখন নীরব মোদি হয়ে গেছে। পার্লামেন্টের যে বিষয় আলোচনা সেটা বিধানসভার মধ্যে আলোচনা করবার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে সাধারণ রীতিনীতি সেই রীতিনীতি তিনি বারবার খর্ব করেছেন। এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, ব্যাপক জনরোষের তৈরি হয়েছে, ওনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বলে আমার মনে হয়, তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন। যে ভারত সরকারের অবশ্যই বাংলাদেশে যা ঘটছে গত কয়েকদিন ধরে এই নিয়ে তাদের কি অবস্থান সেটা জানানো উচিত। একই রঙে বিভিন্ন রূপ না দেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে করুক, দায়িত্বটা ওনাকেও নিতে হবে। দেখুন, রাজনৈতিক বিরোধ যাই থাক, বাংলাদেশ নিয়ে কোথাও এসে সুর মিলে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন। একবার শুনুন। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব, হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। আগে শুনেছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় আজ একই আর্জি জানিয়েছেন। ইউনুসের দেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা নিয়েও তারা সমানভাবে সোচ্চার। যারা পদদলিত করেছে, আমরা বলে যাই ৭১-এর রাজাকারের মতো, যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল, এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং আত্মসমর্পণ করাবে। ভারত কিন্তু বিশ্বমঞ্চে ইতিমধ্যেই বলতে শুরু করেছে হিন্দু পীড়নে বাংলাদেশ এখন দ্বিতীয় পাকিস্তান। শুধু ভারত নয়, জেনেভায় রাষ্ট্রপুঞ্জের সংখ্যালঘু ফোরামের বৈঠকে বিশ্বের একাধিক দেশের প্রতিনিধিও বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে যথেষ্ট সোচ্চার হয়েছে। কানাডা, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের একাধিক জায়গায় রাস্তায় এর বিরোধিতা করে প্রতিবাদ মিছিল হয়েছে। ব্রিটেনের ৩ এমপি সরব হয়েছেন। ফলে বুঝতেই পারছেন ক্রমশই কোণঠাসা হয়ে উঠছে ইউনুসের সরকার। আর সেই চাপ থেকেই আজ ঢাকায় বিদেশি কূটনীতিকদের এক বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিল ইউনুস সরকার। হিন্দুদের ওপর নিপীড়নের কথা বাংলাদেশ প্রথম থেকেই অস্বীকার করে আসছে, তাদের কাছে সবটাই অতিরঞ্জিত নাকি। ভারতকেই তারা দুশ্ছেন এ বিষয়। আর তাতেই কি ভারত বিদ্বেষ? বাংলাদেশের পরিস্থিতি দেখে ক্ষোভে ফুঁসছেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা। এত বড় হিংসা, জঘন্য এবং নোংরা, এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তারও বললেও কম হবে। কোনো সংখ্যালঘুকে প্রোটেকশন দেওয়ার ওই কান্ট্রির কাজ, যে কান্ট্রিতে যিনি আছেন সেইখানে সবচেয়ে বড় অ্যাক্টিভ রোল ছিল ইন্ডিয়ার। আর সেই ইন্ডিয়া ফ্ল্যাগ আজকে অবমাননা করছে এরা, যে মানে যে কান্ট্রিকে আমরা সোলজাররা জান দিয়ে, তার জীবন দিয়ে
এত বড় দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে, আর সেই দেশ আজকে আমাদের সাহায্যের কথা ভুলে গেল, আমাদের এত জোয়ান যে তাদের জন্য। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের সওয়াল করলেন। শুনুন কি বললেন। बांग्लादेश में जिस तरह से कट्टरपंथी हावी है, हिंदुओं पे अत्याचार कर रहा है, उन्हें वैधानिक तरीके से आने की भी छूट नहीं दी जा रही है, संतों को बंद कर दिया गया है, उसका भी पता नहीं है। भारत सरकार ने कड़ी फटकार लगाई है, लेकिन दुनिया के लोगों को भी अब बांग्लादेश में हस्तक्षेप करना चाहिए। ওপার বাংলা এখন অশান্তির আগুনে পড়ছে, আর তার আঁচ যে এ রাজ্যেও এসে পড়ছে সেটা প্রবলভাবে স্পষ্ট। বিতর্কের আগুন জ্বলছে, আর বিতর্ক বলতেই মনে পড়ে এ রাজ্যে সেটা ভুড়ি ভুড়ি পাওয়া যায়, একটার পর একটা বিষয় পাওয়া যায়, তাই না? আবাসের কথা ধরুন, এমন একটা জেলা পাবেন যেখানে এ নিয়ে বিতর্ক নেই, মানে এমন একটা জেলা খুঁজে বার করতে পারবেন যেখানে এই আবাস নিয়ে কোনো রকম গণ্ডগোল নেই, কোনো রকম কেলেঙ্কারির অভিযোগ ওঠেনি। না, বোধহয় বুক বাজিয়ে এ কথাটা শাসক দলের কোনো নেতাও বলতে পারবেন না। আসলে প্রশ্ন অনেক। কেন্দ্রের কাছে টাকার দাবিতে সোচ্চার রাজ্য, কত আন্দোলন চলছে, বকেয়া টাকা দেওয়ার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোড়াফুল শিবির খড়গহস্ত হয়েছে আমরা জানি, কিন্তু বিতর্ক এদিকে জমতে জমতে একেবারে পাহাড় হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, সেক্ষেত্রে এতদিন ধরে এই ঘটনাগুলো নজরে আসেনি, নাকি এড়িয়ে গিয়েছেন, নাকি কিছুটা পালন করেছেন, লালন করেছেন? কয়েকটা উদাহরণ আপনাদের দেখাই, আরো একটু প্রকট হবে বিষয়টা। পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পুরসভা, সেখানে কাউন্সিলর তথা পেশায় শিক্ষক শম্ভু দাসের দোতলা পাকা বাড়ি রয়েছে, কিন্তু তাতে কি, কাউন্সিলরের স্ত্রী এবার পেয়েছেন হাউস ফর অল এর বাড়ি, মানে তার জন্য এবার পাকা বাড়ি করে দেবে সরকার। তিনি থাকেন দোতলা বিশাল এক বাড়িতে। আরে বাবা, কাউন্সিলর স্ত্রী বলে কথা, ক্ষমতার দৌড় দেখতে হবে না বা দেখাতে হবে না? বিলাসবহুল দোতলা পাকার বাড়ি থাকলেও আবার তিনি কিন্তু তার স্ত্রীর নামে পেয়েছেন আবাস যোজনার বাড়ি। আর এই পৌর এলাকার একাধিক বাসিন্দারা তারা যেটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে পৌরসভার দ্বারস্থ হয়েও তাদের কিন্তু আবাস যোজনার বাড়ি মেলেনি, বাড়ি পাইনি। আমরা বলেছিলাম দেওয়ার লেগে, কিন্তু 50,000 টাকা, আমরা কি গরিব মানুষ, আমরা কোথায় পাবো 50,000 টাকা দিতে? 50,000 টাকা দিলে দিবে বলেছে। আর জল ঝড়ে তোমরা আমাদের ঘরটা একবার ঢুকে দেখবে, চলো একবার, এবার টিনগুলো ক্ষতি গেছে, যখনই জল ঝড় হয় রাতে ঘুম উড়ে যায় আমাদের। বাড়ি দেয়নি তো মাঝে 6 বছর একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি, ঝড়ে উড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, কষ্ট করে দেনা দুনি করে বাগাচ্ছি, আবার রয়েছি, খেতে পাচ্ছি না, গরিব মানুষ। চেয়ারম্যান আমাদের পার্টির লোককে বলছি যে আমার বাড়ি দেন, হ্যাঁ, তারা কোনো মতে কোনো গ্রাহ্য করছে না, খালি শুনছে, শুনে রেখে দিচ্ছে। দেখতে পাচ্ছি তো যাদের বাড়ি আছে পাকা বাড়ি অলরেডি দুটো করে, তারা আরও পাচ্ছে, বাড়ির উপরে বাড়ি পাচ্ছে, কিন্তু আমিই পাচ্ছি না। যার জায়গা আছে সে বাড়ি পেয়েছে, মানে তার বাড়ি থাকলেও, হ্যাঁ বাড়ি থাকলেও পেয়েছে। ওই কি 4তলা বাড়ি বলছেন, মানে বিলাসবহুল বাড়ি থাকলেও সে বাড়ি পাচ্ছে সরকারি। অনেকেই বলছেন বাড়ি চাইতে গেলে নেতারা বলছেন টাকা দিতে হবে, টাকা না দিতে পারার জন্য তারা কিন্তু বাড়ি পাচ্ছে না। কি আশ্চর্য, তাই না? যে মানুষগুলোর মাথায় পাকা ছাদ নেই, পাকা কেন, ছাদ নেই, কোনো রকমে তারা কাঁচা ভাঙাচোড়া বাড়িতে কিংবা ত্রিপলে একটা মুড়ে রেখেছেন, কোনো রকমের দিন কাটাচ্ছেন, তারা ব্রাত্য, বঞ্চিত। অথচ কাউন্সিলরের স্ত্রী, মানে যে কাউন্সিলরের পাকা বাড়ি আছে, প্রায় প্রাসাদ হতে যাচ্ছে যে বাড়ি, তার স্ত্রীর নাম আবাসে দিব্যি উঠে আসছে। স্ট্রেঞ্জ না? 2015 সালের বাড়ি, 2015 সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়। বিরোধীরা যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি, প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে, আর কটাক্ষ করার তো প্রশ্ন নেই। হাসি মুখে বলছেন কটাক্ষ করার প্রশ্ন নেই, 100 বার আছে। তার যুক্তি একেবারেই গ্রাহ্য হতে পারে না। 2015 সালে সার্ভেতে পাওয়া বাড়ি বলে দিলে কি সব বিতর্ক শেষ হয়ে যাচ্ছে? প্রশ্ন উঠবে না? 2024-এ যখন তার পাকা বাড়ি, দোতলা বাড়ি রয়েছে, সেটার কথা বলবেন না তিনি? স্ত্রীর নামে আরেকটা বাড়ি বোধহয় তার খুব দরকার, কি কারণে দরকার সে প্রশ্ন আমরা তুলব না? তাহলে ওই মানুষগুলো কি দোষ করলেন, যাদের কোনো রকম, যাদের আবাসের বাড়ি পাওয়ার কথা, তারা কেন পেলেন না? এই উত্তরটা দিন। বিশিষ্ট বাড়ি আছে,
তারপরেও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে কাটমানির বিনিময়ে। পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার ওনার কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু উনি তৃণমূল ছাড়া কিছু বুঝেন না। তৃণমূলের নেতারা যেটা বলেন সেটাই কাজ করেন, ওনার কাছ থেকে আর কি আশা করা যায়। বিরোধীরা সরব, আগেও তারা সরব ছিলেন, এখনো তাই। কিন্তু পুরসভার চেয়ারম্যান তিনি জানেন না কি চলছে তার এলাকায়, তিনি জানেন না। শুনুন। আমার কাউন্সিলরের বাবা মাটির বাড়ি ছিল, সেই অনুযায়ী সার্ভে হয়েছে, কিন্তু তারপরে ওনার স্ত্রীর নামে যে ঘর হচ্ছে এটা আমাকে দেখে বলতে হবে, নাহলে আমি এভাবে বলতে পারবো না। এই খবর নিতে নিতেই দিন শেষ, বছর ঘুরে যায়, বছরের পর বছর ঘুরে যায়, কিন্তু কাজের কাজ সেটা হয় না। শাসক নেতা থেকে ঘনিষ্ঠদের নাম ভরা আবাসের লিস্ট, এই অভিযোগ ফারাক্কাতেও বিরোধীরা তুলেছিলেন। মুর্শিদাবাদেও এই আবাস বিতর্ক দিকে দিকে। এবার যেমন বেনিয়া গ্রাম, সে গ্রাম পঞ্চায়েতে তুল কালাম কাণ্ড এই আবাস তালিকা নিয়ে, আবাস বিতর্ক নিয়ে। গ্রাম পঞ্চায়েত সদস্য মীর শাহজাহান আলী ওরফে চঞ্চল, তার দোতলা বাড়ি রয়েছে এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা, অথচ আবাস যোজনার তালিকায় তার নাম জলজল করছে এবং কোনো রাগঢাক নেই। তিনি নিজেই বলছেন নিজেকে নাকি যোগ্য বলেই মনে করেন তিনি এই বাড়ি পাওয়ার প্রশ্নে। শুনুন। আমি মনে করি আমি যোগ্য, যেহেতু আমি কোনো সরকারি চাকরি করি না, আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমার বাড়িতে কোনো 3 চাকা বা 4 চাকা, আমার নামে কোনো গাড়ি নেই, আমার 3 একরের বেশি কোনো জায়গা নেই, আমার নামে কোনো ল্যান্ড নেই। আপনার মোটরসাইকেল আছে? যখন 2018 সালে লিস্ট হয় তখন আমার কাছে বাইকও ছিল না। গাড়ি আছে, ফাইন্যান্সে গাড়ি নিয়েছি, আমার ফাইন্যান্সে বাইক আছে। এরকম যদি প্রপারলি সার্ভে করা যায় তো আমি মনে করি ফারাক্কাতে 5%ও বাড়ি কেউ পাবে না। বাহ, অসাধারণ, বাঁধিয়ে রাখার মতো কথা বললেন তিনি। বাইক নিয়ে দিব্যি যিনি ঘুরে বেড়াচ্ছেন, মাথার উপর পাকা ছাদ রয়েছে, তিনিও নিজেকে যোগ্য দাবি করে ঘর পেতে তৎপর। অথচ এই গ্রাম পঞ্চায়েতে এমন বহু মানুষ রয়েছেন যাদের মাটির বাড়ি, কিন্তু তাদের নাম উঠছে না। ফলে বিরোধীরা খোঁচা দিচ্ছেন। এই বেনিয়মিত এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এখানে মেম্বারের নামে বাড়ি হতে পারে, মেম্বারের আত্মীয় স্বজনের নামে বাড়ি হতে পারে, এটা আমরা আশ্চর্য কিছু হচ্ছি না। অথচ প্রকৃত যারা মানুষ তারা আবাস যোজনায় বাড়ি পায়নি। পশ্চিমবঙ্গের বুকে বহু প্রধান আছে যাদের পরিবার 35খানা বাড়ি নিয়েছে, কোনো প্রধান আছে যাদের পরিবারে 10খানা বাড়ি গেছে। তো এটা কোনো আশ্চর্যজনক ঘটনা নয়, তৃণমূল কংগ্রেসের দৌলতে এগুলো হতেই থাকে। বলছিলাম না শুরুতে, পাহাড়, অভিযোগের পাহাড়, তারই একের পর এক নমুনা আপনারা দেখছেন। আরও আছে। আলিপুরদুয়ারে আবার আরেক কাণ্ড দেখুন। ঘর বাতিলের আবেদন করেছেন উপপ্রধান। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতে নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। উপপ্রধান দেবেন্দ্র রাভা নাম ওঠার পর তিনি আবাসের ঘর ফিরিয়ে দিয়েছেন। শাসক নেতার দাবি, 2022-এ সার্ভের সময় তার পরিস্থিতি বেশ খারাপ ছিল, সেই সার্ভে অনুযায়ী আবাসের লিস্টে তার নাম এসেছিল। পরে জনপ্রতিনিধি হয়ে এখন অবস্থা খানিকটা ফিরেছে, তাই ঘর তার চাই না, ফেরানোর ব্যবস্থা করছেন। যদিও বিরোধীদের খোঁচা, এসব কথার কোনো মানে নেই। যা করছেন উপপ্রধান সবটাই বিতর্কের চাপে পড়ে তাকে করতে হচ্ছে, বাধ্য হয়ে তিনি করছেন, এটা বিরোধীরা বলছেন। কিন্তু উপপ্রধান অনড়, এই সিদ্ধান্ত সততার ফসল এবং তিনি এই সততায় অনড় থাকছেন। ঘরের সার্ভে করার সময় কিন্তু আমাদের ঘরবাড়ি ঠিকঠাক ছিল না, তখন কিন্তু সার্ভেতে নাম উঠে এবং পরবর্তীতে এখন আমার পাকাপোস্ত একটা ঘর রয়েছে। তা আমি ভাবলাম যে আমার কেন দরকার হবে, তার জন্য ভাবলাম যে না, আমি ঘরটা নেব না। আরও আছে, আরও বিতর্ক আছে, আরও ঝুটঝামেলা আছে, এবং সেটা উত্তরেই বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত। সেখানে আবাস নিয়ে যথেষ্ট বিতর্ক। তফাৎ শুধু একটাই, এক্ষেত্রে কাঠগড়ায় পদ্ম শিবির। সেখানে বিজেপির এক পঞ্চায়েত সদস্যের পরিবারের 6 জনের নাম ঘর পাওয়ার তালিকায়। 1-2 জন নয়, 6 জন। বিজেপি নেত্রীর মৃত স্বামী সহ তার 2 ছেলে, 1 ভাই, 2 ভাইয়ের স্ত্রীর নাম লিস্টে আছে। যদিও তিনি দাবি করছেন যে কোনো দুর্নীতি নেই এবং তার মৃত স্বামীর নামে ঘর করার যে সবুজ সংকেত, সে ব্যাপারে তিনি পদক্ষেপও করছেন। मैंने एप्लीकेशन भी दिया है। अच्छा, देख लीजिए, मैं एप्लीकेशन दिया हूँ। मतलब कि आपका जो पति का नाम जो आया है वो डेड है, उनका नाम का आपको घर नहीं चाहिए? नहीं चाहिए सर। एक ही व्यक्ति जो सरकार का बेनिफिट चारों तरफ से उठा रहा है, ये कहाँ तक जायज़ है? मैं इसके लिए प्रशासन से गुहार लगाता हूँ कि इस प्रकार का जो दुर्नीति है
इस पे कड़ी से कड़ी कदम उठाया जाए। তাহলে বুঝুন অবস্থা, দোতলা চারতলা বাড়ি, সেই বাড়ি থেকেও যেমন আবাসের ঘর মিলছে, তেমনি এক পরিবারের একাধিক সদস্য তারা দিব্যি বাড়ি পেয়ে যাচ্ছেন, সবার নাম লিস্টে এক এক করে আছেন। দুর্নীতির অভিযোগ মাত্রা ছাড়িয়ে গিয়েছে। প্রশ্ন হলো, আপনাদের প্রশ্ন, আমার প্রশ্ন, আমাদের একই প্রশ্ন, এর শেষ কোথায়? যে হারে অভিযোগের পাহাড় জমছে তাতে বিতর্ক বাড়ছে বই কমছে না। প্রশাসনের দলে যে স্বচ্ছতার কথা বারবার মুখ্যমন্ত্রী বলছেন তা কোথায়? উত্তর আমরা খুঁজব। মৌসুম ভবনের পূর্বাভাস, শীত জুড়ে হাড় কাঁপানো ঠান্ডার আশা কম, শৈত্যপ্রবাহের দাপটও কম থাকতে পারে, দেশের মতো বাংলাতেও ফিকে হতে পারে শীত। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।